দর্শক দেখুন, মুখ্যমন্ত্রীর আইনজীবী কপিল সিব্বল অসুস্থ। সুপ্রিম কোর্টে পিছল আইপ্যাক মামলার শুনানি। আজকে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এজলাসে বলা হয়েছে যে আমাদের আইনজীবী অসুস্থ, তাই যেন পিছিয়ে দেওয়া হয়। তো ইডির যিনি ছিলেন তাকেও বলা হয়েছে যে এটা যে বলা হচ্ছে তাহলে কি করব। তো যেটা খবর দর্শক, ইডির যিনি আইনজীবী তিনিও বলেছেন যখন অসুস্থ বলা হচ্ছে ওকে ঠিক আছে, তাহলে আরও একটা ডেট দেওয়া হোক। তো 18 তারিখ নতুন ডেটটা দেওয়া হয়েছে। এখন দর্শক, একজন সিনিয়র আইনজীবী তিনি বলছেন অসুস্থ, তো সেটাকে ইডি কীভাবেই বা এড়াতে পারে? হয়তো সেই জায়গা থেকে অ্যালাউ করা হয়েছে যে ঠিক আছে, কিন্তু প্রশ্ন অন্য দর্শক। এতই অসুস্থ যে উনি ভার্চুয়ালি মানে যুক্ত হতে পারলেন না। আমি কেন কথাটা বলছি, আমি একটা খবর নিলাম, যেটা পেলাম সেটা হচ্ছে যে উনি নাকি অনেক দিন ধরেই অসুস্থ। অসুস্থ বলতে সুস্থ না, অসুস্থ বলতে একেবারে বিছানা শয্যা হয়ে গেছে, মানে এই রকম ব্যাপারটা না, অসুস্থ এটা বলা হচ্ছে। আমি কেন কথাটা বলছি, আমি এর আগে 4 তারিখ যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর সংক্রান্ত হিয়ারিংয়ে গেলেন, সেদিন কিন্তু দেখেছিলাম কপিল সিব্বলকে ভার্চুয়ালি কানেক্টেড থাকতে। দেখুন ওই যে উপরের দিকে অভিষেক মনু সিংভি আর পাশে কপিল সিব্বল দেখতে পাচ্ছেন, উনি কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন। তো তাই প্রশ্ন যে এতটাই অসুস্থ যে উনি চাইলে মানে ভার্চুয়ালি যুক্ত হতে পারতেন না, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? দর্শক প্রশ্ন, কারণ এগুলো সব না আইনের ফাঁক অনেকে বলে থাকেন। একটা নতুন ডেট নেওয়ার কৌশল, মামলাকে পিছিয়ে দেওয়ার একটা কৌশল, এটা অনেকে বলে থাকেন, আইনজীবীরাই বলে থাকেন অনেক ক্ষেত্রে, যে কোনো একটা কারণ দেখিয়ে মামলাকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা, তাতে করে হয়তো ওনাদের সুবিধা কিছু হবে। তো সেই প্রশ্ন আর কি এখানে ওঠারই কথা, যে উনি আগের দিনে ভার্চুয়ালি কানেক্টেড থাকলেন, অসুস্থ তখনও ছিলেন বলা হচ্ছিল, তো তারপরে আর কি অসুস্থ, মানে আর কি ব্যাপারে মানে অসুস্থ হয়ে পড়লেন যে একেবারে ভার্চুয়ালিও উনি কানেক্টেড থাকতে পারলেন না, বা অন্য কাউকে, ওনার তো বড় একেবারে না, ওনাদের তো একটা বড় মানে টিম কাজ করে, তো সেখানে আর কাউকে দিয়ে মামলাটাকে কন্টিনিউ করা গেল না, ওটাকেই ইস্যু করা হলো এজলাসে এসে, যাতে করে মামলা পিছিয়ে দেওয়া যায়। ব্যাপারটা কি মানে মামলা তো পিছিয়েছে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি। এটা কি মামলা শুধু কি মামলা পেছালো, নাকি ওনারাও এই যে কেস এখান থেকে পেছানোর চেষ্টা করছেন, সরে পড়ার চেষ্টা করছেন, কেটে পড়ার চেষ্টা করছেন, বা লেন্দি করে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? ব্যাপারটা কি অ্যাকচুয়ালি দর্শক? প্রশ্ন উঠবেই। কারণ নিশ্চয়ই আপনাদের মনে আছে, যখন প্রথম হিয়ারিংটা হয়েছিল সুপ্রিম কোর্টে, যখন ওই মানে নতুন একটা ডেটের কথা বলা হচ্ছিল, তখন কিন্তু এই কপিল সিব্বল উনিও উপস্থিত ছিলেন। উনি বলেছিলেন সময়টা একটু বেশি করে দেওয়া হোক, 3 সপ্তাহ না কত তখনই চেয়েছিলেন। তখন ইডির তরফ থেকে মানে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল যে না, অত সময় কেন, যা বলার তার আগে বলতে হবে, এত সময় কেন? তো ইনারা কিন্তু চেয়েছিলেন যে মামলাটাকে লেন্দি করে দেওয়া হোক। তো সেটা হয়নি, 1 সপ্তাহ কদিন পরে হয়েছিল না ডেটটা। তো তারপরে 3 তারিখে যে হিয়ারিংটা হচ্ছিল, সেখানে একেবারে শেষ মুহূর্তে ওনারা হলফনামা দিয়েছেন। তো শেষ মুহূর্তে দিলে ওটা তো পড়তে হবে, স্টাডি করতে হবে। তো ইডি তারপরে সময় চাই। এবার ইডির মধ্যে হয়তো আরও অন্য কৌশলও থাকতে পারে ইডির সময়টা নেওয়ার পেছনে। ইডি কিন্তু দ্রুত হিয়ারিং পর্ব চেয়েছিল, সেই জন্য কলকাতা হাইকোর্টের মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে চলে গেছিল। তার মধ্যে আবার অন্য কৌশলও ছিল, কারণ কলকাতা হাইকোর্টের যে এজলাসে হিয়ারিংটা হওয়ার কথা ছিল, সেখানে তো এমন একটা পরিস্থিতি সামনে এসেছিল, ওখানে হিয়ারিংটা ঠিকমতো করা হয়তো হতো না, সেটা ভেবেছিল ইডি। সেই জন্য প্রথমে বেঞ্চ চেঞ্জ করার কথা বলা হয়েছিল, যখন প্রধান বিচারপতি ভারপ্রাপ্ত তিনি যখন সেটাকেও অ্যালাউ করলেন না, সুপ্রিম কোর্টে চলে গেছিল ইডি, যেন সেখান থেকে একটা পোয়া বারো একটা সুযোগ এসে গেল ইডির কাছে, যেহেতু মামলা
টেনে আনার সুযোগটা পেয়েছি সুপ্রিম কোর্টে, ফলে সুপ্রিম কোর্ট থেকে ডিরেকশনটা নিয়ে যাব। তো সেই মতোই হচ্ছিল বিষয়টা। তো সুপ্রিম কোর্টের প্রথম যেদিন হিয়ারিংটা হলো, খানিকটা হলো, তারপর মানে যারা ছিলেন বিচারপতি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমি তো সেই নিয়ে ভিডিও করেছিলাম, যারা এই দুই বিচারপতি ওনারা পরিষ্কার বলেছিলেন যে এটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার, এটা হতে পারে না যে একটা এজেন্সি তদন্ত করতে যাবে, সেখানে ঢুকে গিয়ে ফাইলপত্র সব ছিনিয়ে নিয়ে চলে আসবেন, এটা হতে পারে না, এটাকে এক্সামিন করতে হবে, ব্যবস্থা নিতে হবে, নাহলে এটা তো গোটা দেশ জুড়ে একটা এইরকম পরিস্থিতি তৈরি হবে এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটবে। ফলে এটা হতে পারে না, এটা হতে পারে না। এরকম কড়া পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল এই বেঞ্চের তরফ থেকে। তো যাই হোক, তো এটাকে দেখার একটা ব্যাপার, এবং ইডিও এই বিষয়টা খুব চেপে ধরার চেষ্টা করে, কারণ ইডির কাছে তো ডকুমেন্টেড না, একটা তদন্ত করতে যাওয়া, সেখানে হঠাৎ করে ঢুকে পড়ে ফাইলপত্র ছিনিয়ে নিয়ে সব চলে আসা। নিশ্চয়ই দর্শক আপনাদের কাছে সেই ভিডিও হয়তো এখনো ভাসছে, উনি যেটা করেছিলেন কলকাতায় যখন প্রতীক জৈনের বাড়িতে ইডি গিয়েছিল। তো এইসব তো হতে পারে না, না? তো ইডি একটা ভালো পেয়ে গেছিলো, আরও ভালো করে চেপে ধরা পেয়ে গেছিল, কারণ উনি ঢুকেছেন, ঢুকে তারপরে ফাইলপত্র নিজে নিয়ে চলে এসছেন, বলেওছেন বাইরে এসে। আর ইডি তো বাড়ির লোকেদের কাছ থেকে লিখিয়েও নিয়েছে বলে আমাদের কাছে খবর, যে এরকম নিয়ে চলে যাওয়া। ফলে এগুলো সব ডকুমেন্টেড। এবং আরেকটা নিজেই ধরা দিয়ে এসছেন আগের দিনে হলফনামার মাধ্যমে, ওখানে বলা হয়েছে ইডির অনুমতি নিয়ে আমি এইসব ফাইলপত্র নিয়ে এসছি। জোর করে কোথায় নিয়ে এসছি? কে বলছে আমি ডাকাতি করে নিয়ে এসছি? এটা নাকি বলা হয়েছে। তো আমি আগের দিনে বলেছিলাম এটাও কিন্তু উনি আর একটা ভুল করলেন, কারণ ইডি যখন তদন্ত করছে অ্যাটলিস্ট তাদের কাছে ভিডিওগ্রাফি থাকা উচিত, কারণ এইরকম একটা সিরিয়াস ম্যাটার। আর যে কোনো ক্ষেত্রেই তদন্ত করতে গেলে, রেড করতে গেলে, এমনকি পুলিশের যখন রেড হয় তখনও কিন্তু ভিডিওগ্রাফিটা করাটা নিয়মের মধ্যেই পড়ে। তো ইডি যখন এরকম করছে, ইডি খবর পাচ্ছে এইসব হচ্ছে, এরকম ব্যাপার, তো সেখানে ইডি মানে যদিও উনি হঠাৎ করে এখানে হঠাৎ করে ঢুকে পড়েছেন, কিন্তু যেটা অফিসটা আইপ্যাকের সেক্টর 5 সেখানে তো জানিয়েই গিয়েছিল। ফলে ইডির কাছে তো ভিডিওগ্রাফি তো থাকবে না, ইডির কাছে ভিডিওগ্রাফি তো থাকবে, এই ফাইল এবং ওখান থেকে আইপ্যাক অফিস থেকে নিয়ে যাওয়ার যে বিষয়গুলো থাকবে। তো এখানে যখন হলফনামা দিয়ে বলা হচ্ছে যে আমি অনুমতি নিয়ে এসছি, এখন যদি ইডি ভিডিওগ্রাফি দিয়ে দেখিয়ে দেয় যে অনুমতি দেখুন উনি হম্বিতম্বি করে এসে নিয়ে চলে গেলেন, তো এটা পুরোটাই ফেঁসে যাবেন না? ফলে এটা আরেকটা সুযোগ কিন্তু ইডি পেয়েছে চেপে ধরার ক্ষেত্রে। ফলে ইডি কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে, সামনের সারিতে রয়েছে, কারণ তাদের কাছে অনেকটা সহজ বিষয়টা। ইনি অন্যায়টা করেছেন, আর এটাকে প্রমাণ করার বিষয়গুলো অনেকটা সহজ ইডির কাছে। তো আগের দিনে যখন ওই হলফনামাটা দেওয়া হলো যে অনুমতি নিয়ে আসা হয়েছে, আমি বলেছিলাম যে এই কী কথা বলছেন, মুখ্যমন্ত্রী নিজে বাইরে বেরিয়ে এসে বলছেন এই নিয়ে চলে এসছি, সেই নিয়ে চলে এসছি, অনুমতি নিয়ে চলে এসছি। সেদিন তো বলেননি অনুমতি নিয়ে চলে এসছি, বরং সেদিন আপনি বলেছিলেন যে ওরা এসে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল, আমি নিয়ে চলে এসছি। তো যারা চুরি করে নিয়ে চলে যেতে চায় তারা অনুমতি কখনো দেবে সেই এজেন্সি যে আপনি এগুলো নিয়ে যান দিদি? আপনি নিজেই বলছেন চুরি করে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, আমি নিয়ে চলে এসছি। তো যারা চুরি করতে চায় তারা কখনো অনুমতি দেয় আপনাকে দেওয়ার জন্য? এটা কোনো কথা হলো? তো যাই হোক, এখন বাঁচার চেষ্টা করছেন, মরিয়াভাবে বাঁচার চেষ্টা করছেন, এটা খুব পরিষ্কার। তো সেই জন্য এখন ওই রকম একটা কারণ দেখানোর চেষ্টা হয়েছে যে অনুমতি নিয়ে আমি ফাইলপত্র নিয়ে এসেছি। তো অনুমতি নিয়ে যখন ফাইলপত্র নিয়ে এসছেন, তো এবার ঠিকঠাক হিয়ারিং পর্বটা করতে দিন। কেন এত পিছনে হাঁটছেন কেন? কপিল সিব্বল অসুস্থ, আপনি নিয়ে চলে যান না? আপনি নিজেও তো যান, সওয়াল করতে যান না? কদিন আগে গিয়েছিলেন, ওই যেটা আমি দেখাচ্ছিলাম, এখানে তো আপনি নিজে হাজির হয়ে এসআইআর সংক্রান্ত মামলাতে হাজির হয়েছিল, এটা আপনার নিজের মামলা, আপনি নিয়ে যান না? কপিল সিব্বল অসুস্থ, তো কী হয়েছে? যখন কপিল সিব্বল বা অন্যরা এজলাসে উপস্থিত ছিলেন ডিরেক্টলি বা ভার্চুয়ালি, যখন প্রধান বিচারপতি বলছে যে আপনার তো আইনজীবীরা এখানে রয়েছেন, তো আপনি কেন এইসব বলছেন ঠিক আছে, কিন্তু আপনার আইনজীবীদের মাধ্যমে এটা হতে দিন না। তখন আপনি জোর করে মাই লর্ড করে বলতে শুরু করে দিলেন। তো আজকে যখন আইনজীবী থাকতে পারবে না, নিশ্চয়ই খবর আপনার কাছে আগে থেকে এসেছিল, তো আপনি কেন গেলেন না? আপনি নিজে কেন সওয়াল করতে গেলেন না যে ঠিক আছে উনি আসছেন না, আমি আছি ইন পার্সন, আর আমার আরও অন্য যারা আইনজীবী থাকবেন টিমের, একটা বড় টিমকে তো আপনি কাজে লাগান, তো বিরাট টাকা তো খরচা করেন তো আপনি তার জন্য। তো কেন সেটা করলেন না? কেন আজকে গেলেন না? কালকে জাননি একটা অন্য কারণের সাথে বুঝতে পেরেছি গেলে রাস্তার অবধ হতেন, তো আজকে তো অন্তত চেষ্টা করতে পারতেন, যখন আপনার এত দম, এত হিম্মত, আপনি অনুমতি নিয়ে ফাইলপত্র নিয়ে এসছেন, তো আজকে কেন গেলেন না? এখানেই প্রমাণ করে যে আপনি কতটা ভুল করেছেন, এবং সেটা আপনি বুঝতেও পারছেন, এটাও বুঝতে পারছেন শাস্তি হয়তো আপনাকে পেতে হবে।
হয়তো সেই জন্যই পালিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন, যে একটু ডিলে করে দেবো, লেন্দি করে দিলে মামলা অনেকটা মানে মামলার যে গ্র্যাভিটি সেটা অনেকটা হালকা হয়ে যায়, তো সেখান থেকে বেঁচে যাবো। সবের মামলার হালকা হয় না, আপনি পালিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। হয়তো ভাবছেন এরকম করে এক সপ্তাহ, আবার এক সপ্তাহ হয়তো অন্য আবার কোনো একটা এক্সকিউজ দেবেন। যদিও আজকে বলা হয়েছে 18 তারিখ, একটা দিন হয়তো অ্যালাউ করা গেল, সিনিয়র আইনজীবী বলছেন। তো কি বলবো, একটা সিনিয়র আইনজীবী তিনি বলছেন আমি অসুস্থ, তারও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমি অসুস্থ। আরও তো কত আইনজীবী বলুন তো এনাদের। দেখুন, একটা মামলাতে একজন আইনজীবী অসুস্থ হতে পারেন, বা আরো হতেই পারে না, বিষয়টা মানে সে অন্য কাজও করতে পারে, তিনি অনুপস্থিত থাকতেই পারেন। কিন্তু তাহলে কি মামলা হবে না? বিচারপতিরা বেঞ্চে বসে থাকবেন, অন্যরা বসে থাকবেন, অন্যদের সময়ের কোনো দাম নেই? তো আমি একজন সিনিয়র আইনজীবী হিসেবে আপনাকে বলতে হবে কেন, মানে আপনাকে বলতে হবে কেন? আপনি তো সিনিয়র একজন আইনজীবী, আপনি থাকতে পারবেন না মামলা 14 দিন, অন্য কাউকে একটা দায়িত্ব দিন। আপনি তো আজকে হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে যাননি বাড়ি থেকে, এরকম কোনো খবর নেই যে হঠাৎ করে পড়ে গেলেন, গাড়ি থেকে পড়ে গেছেন। অসুস্থ, ঠিক সুস্থ না। তো সুস্থ না, আপনি তো আগে থেকেই পেয়েছেন, তো আপনি এটা অন্য কাউকে দান করিয়ে এই মামলা কি করতে পারলেন না? করানো যেত না? আপনি সিনিয়র লয়ার হিসেবে আপনি এটা করলেন, এটা করতে দিলেন না। তো আমি আবার বলছি, যেহেতু এডিডি আইনজীবী তিনি হয়েছেন সিনিয়র, বলছি আমি কি করবো, সেই জায়গা থেকে অ্যালাউ করা, কিন্তু এক সপ্তাহ খুব বেশি সময় না। 18 তারিখে ফের কিন্তু হিয়ারিংটা হবে। তো দেখা যাক 18 তারিখে আবার কি কৌশলটা অবলম্বন করা হয়। এনারা চাইবেন মামলাটা পিছিয়ে যাক, কারণ এনারা পরিষ্কার বুঝতে পারছেন যে ধরা পড়ে যাবো, পুরো ধরা পড়ে যাবো, পুরো ঘেটে যাওয়ার হয়েছিল, আবার হলফনামা দিয়ে আরো ঘেটে ইডি পুরো তৈরি আছে, আমার কাছে খবরও আছে, ইডি কিন্তু তৈরি আছে। উনি যেভাবে করছেন, নিজের জালে নিজে জড়াচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আর ওনার লোকেরাই সবাই কি করবেন। হয়তো ওনার লোকেরাও যারা আইনজীবী আছেন তারা হয়তো ভাবেন, হয়তো বলতে হয় লড়াই করার জন্য বলতে হচ্ছে বা কৌশল নিতে হচ্ছে, তারাও সে ভাবছে যে এমন একজন ক্লায়েন্ট আমার, কি করে কি সামাল দেবো, সবাই থাকদামা দিয়ে বেরিয়ে যাচ্ছি বটে, কিন্তু কি করে রেজাল্ট আনবো। এবং দর্শক একটা বিষয় লক্ষ্য করবেন, যত মামলা রাজ্য সরকার বা এইসব লোকেদের মানে ব্যক্তিগত বলুন তো, কোনোটারই খালাস পেয়ে ওনারা এসেছেন? কোনোটার খালাস পেয়ে এসেছেন? লেনদেন হয়তো হয়েছে, তারিখ হয়েছে, কোনোটার খালাস পেয়ে ওনারা এসেছেন? বরং এটা নিশ্চয় দেখছেন যে লেনদেন হয়েছে মামলা, রেজাল্ট কিন্তু ওনাদের বিপক্ষেই গেছে, এবং ওনারাও সেটা ভালো করে জানেন, কারণ যারা অন্যায় করেন তারা তো জানেন না কি হয়েছে সেটা, ওনারাও ভালো করে জানেন যে অন্যায়টা করেছি, শাস্তি আসবে। সুতরাং যতটা ডিলে করে এটাকে কোনোভাবে ধামাচাপা দিয়ে দেওয়া যায়, কিন্তু সব কি ডিলে হয়ে একেবারে শেষ হচ্ছে? আপনারা তো দেখলেন ডিএ মামলা, কত ডিলে, কত তারিখ করা হয়েছে, হলো কি? রায় কিন্তু বিরুদ্ধেই গেছে। যারা মামলা করেছিলেন, মানে ডিএ যারা আন্দোলন করেছিলেন, তাদের পক্ষে মামলা গেছে। এখনো উনি মানে গাজোয়াড়ি করছেন, দেখি অর্ডার কপি দেখি, কমিটি গঠন করে দিয়েছি, এখনো হয়তো উনি সহজে দেবেন না। আমি দেখছিলাম যারা সরকারি কর্মচারী তারা আবার রাস্তা থেকে নেমেছেন, অদ্ভুত লাগে এটা। একটা সুপ্রিম কোর্টের অর্ডার হলো, তারপরেও সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা সেটাকে কার্যকরী করার জন্য সেই আন্দোলনকারীদেরকে আবার রাস্তায় নামতে হচ্ছে। ভাবুন দর্শক, কোন জায়গায় মানে দেশের আইনকে কিভাবে উপহাস করা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার। তা তো এমন একটা উনি বলার চেষ্টা করছেন যে মানুষ ভরসা করতে পারছে না যে আদৌ উনি সেটা মানবেন কিনা, কারণ এর আগেও মানেননি। এখানে আর কি এর আগে আমি জানি না, পুনর্বিবেচনার জন্য আপিল করা হবে কিনা, তো সুপ্রিম কোর্টের অর্ডার, আর কিছু করার নেই। তো ওই যেটা বলছিলাম, যত মামলা দেখবেন এসএসসি বলবেন, যত মামলা ডিলে করেছেন কিন্তু লাভ করতে পারেন, একটা সময় কিন্তু বিরুদ্ধে গেছে রায়। যত মামলা আপনি ওবিসি বলুন, যা করেছেন, এমনকি মেয়েটাও বলে রাখি, ব্যক্তিগত যেসব মামলা চলছে দেখবেন তারও যখন রেজাল্ট আসবে সেগুলোও দেখবেন বিরুদ্ধে যাবে। সেগুলো ইনারা জাস্ট এটাকে টাইম কেনার চেষ্টা করছেন, এটাও টাইম কেনার চেষ্টা হচ্ছে। আমি কোথাও বিশ্বাস করি দর্শক, দেশে আইন কিন্তু আছে, হয়তো সময় লাগছে, ওনাকে বাঁধবেই সেই আইন। উনি যে অন্যায়টা করেছেন একেবারে ডকুমেন্টেড, নিজেই ধরা দিয়েছেন, আইন কিন্তু ওনাকে বাঁধবেই। এখন ক্ষমতা আছে, টাকা খরচের যত যা লাগছে খরচ করার বলও আছে, নানান দিক দিয়ে টাকা পয়সা খরচা করছে, সরকারি কোষাগার থেকেও অনেক খরচ করা হচ্ছে, এইসব করছেন। আর পাওয়ারকে কাজে লাগিয়ে অনেক রকমের ফলস ডকুমেন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে। আসলে ক্ষমতা থাকলে না অনেক কিছু সাহায্য পাওয়া যায়, আর ক্ষমতা থাকলে অনেক লোককে প্রভাবিত করা যায়, হয়। তো সেটা কিন্তু এখন চলছে। এখন যদি এইসব ক্ষমতা না থাকতো, যদি পাওয়ারে ওনারা না থাকতেন, যে কোনো মামলা চলছিল দেখতেন কত আগে ফয়সালা হয়ে যেত। প্রভাব খাটানোর জায়গা আছে, কৌশল নেওয়ার জায়গা আছে।
কিন্তু আবার বলছি একেবারে খালাস কিন্তু উনি হচ্ছেন না, সব ডকুমেন্টেড, যত কিছু আছে শুনেছেন ওনাদের দলের সব নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ইত্যাদি, সব কিন্তু ডকুমেন্টেড, আদালতের কাছে কিন্তু সব কিছু আছে। যে সমস্যাটা এখন হচ্ছে বিচারের ক্ষেত্রে এই প্রভাবের ব্যাপারটা, এটাও থাকবে না 2 মাস পরে। শুধু ক্ষমতাটা যেতে দিন দর্শক, শুধু ক্ষমতাটা যেতে দিন, প্রত্যেকটা মামলার হিয়ারিং এর ডেট দেখবেন এবং ব্যবস্থা দেখবেন কিভাবে হচ্ছে, আর ওনাদের প্রভাব খাটানোর সেই এটা থাকবে না। দেখবেন কত দ্রুত এই মামলাগুলোর নিষ্পত্তি হচ্ছে এবং পরিণতি কি হচ্ছে, দর্শক দেখবেন। দর্শক বলবেন যে আজকে এই কারণটা দেখানো হয়েছে, এটা কি এক্সাক্ট কারণ আপনাদের মনে হয় যে অসুস্থ তাই মামলা পেছালো, নাকি সত্যি ওনারা নিজেরাই পিছিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কেন এটা করছেন? দর্শক আপনাদের মতামত রাখবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।